ক্লাস 12 সেমিস্টার 4 চলে আসলো। ম্যাথমেটিক্স পরীক্ষা। এবার ব্যাপারটা হচ্ছে যে চিন্তার মধ্যে থাকাটা স্বাভাবিক। দেখ, পুরোটা বছর সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 তোদের যেভাবে কেটেছে, আমি তোদেরও খুব একটা দোষ দিতে পারবো না, তার কারণ অনেক ক্ষেত্রেই সিলেবাস খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হয়েছে। যারা আমার কাছে পড়িস বা যারা বাইরে পড়িস তারাও সেই সেম ব্যাপারটাই হয়েছে। তো কিন্তু পরীক্ষা তো দিতে হবে, ঠিক আছে, এবং খুব ভালো মতোই দেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকে এই শেষ মুহূর্তে, ঠিক আছে, আমি জাস্ট অল কিছু টাইপ নিয়ে, মানে আমার থাম্বনেইলে দেখবি পার্ট 1, বাট ওইটাকেই তুই লাস্ট এবং ফার্স্ট পার্ট ধরে নিবি, কারণ এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি পুরো তোদের পেপারটাকে, মানে সেমিস্টার 4 এর টোটাল পেপারটাকে ডিসকাস করব। যতটা সম্ভব হয় করব, ঠিক আছে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবি এবং চিন্তা করিস না, ট্রাস্ট মি, খুব ভালো করে পড়েছিস তোরা সারা বছর। আর যেটুকানি সময়ের মধ্যে দিয়ে তোরা গেলি, এটা স্বাভাবিক। এটা এটা তোদের জায়গায় আমি থাকলে বা আমাদের মতো বাকি এডুকেটররা থাকলে তারাও হয়তো একই মত, যে তোরা অনেকটা খেটেছিস বাট সময়টা সত্যি একটু কম পেলি। ঠিক আছে, চ, আর কিছু বলার নেই। যেই যেই জায়গাটা বলার আছে, চ এখানে এখন বলি, সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেখ, ফার্স্টে আমি বলবো ভেক্টর অ্যান্ড 3D। ভেক্টর আর 3D তে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে প্রথমেই বলি। দেখ, ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, ভেক্টর প্রোডাক্টে ভেক্টরের যে বেসিক ফর্মুলাগুলো, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এই জিনিসগুলোর ভেতরে যে প্রোডাক্ট, ঠিক আছে, কোনটা ক্লকওয়াইজ হলে কিভাবে সেটা নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি করে পজিটিভ হবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু মানে বেসিক যে ভেক্টরের যে জিনিসপত্র, প্রজেকশন কি, ঠিক আছে, এগুলো কিন্তু একটু জেনে রাখবি, কারণ প্রজেকশন রিলেটেড কোশ্চেন আসে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো ভেক্টর প্রোডাক্টে ভেক্টর প্রোডাক্টে প্রোডাক্টে বেশ কিছু টাইপ ইম্পর্টেন্ট। ভেক্টর প্রোডাক্টে বেশ কিছু টাইপ ইম্পর্টেন্ট, যেরকম ধর আমি ধর ধর এরকম একটা কোশ্চেন যে a ভেক্টর b ভেক্টর c ভেক্টর ইকুয়ালস টু 0, ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছে মড a ভেক্টর, মড b ভেক্টর, মড c ভেক্টর, তিনটের ভ্যালু দিয়ে দিয়েছে। এর ভ্যালু মোটামুটি ভাব 3 4 5, মনে কর 3 4 5, ঠিক আছে। এবার তোকে b ডট c, b ভেক্টর c ভেক্টর প্লাস c ভেক্টর ডট a ভেক্টর প্লাস a ভেক্টর ডট b ভেক্টর, ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু তোকে প্রুফ করতে দিয়েছে 25, ঠিক আছে, 2019 এর টাইপ এটা, ঠিক আছে, 2019 এর টাইপ। তো এই টাইপের কিছু প্রবলেম, ঠিক আছে, এই টাইপের কিছু প্রবলেম খুব ইম্পর্টেন্ট। কিছুই না, তোরা জানিস এখানে বোথ সাইডে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, বা বোথ সাইডে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বা আরেকটা করা যায়, এটার হোল স্কয়ার করে a ডট a মানে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার করে, তারপরে স্কয়ার মানে a প্লাস b প্লাস c ডট a প্লাস b প্লাস c, ঠিক আছে, করে তাদের ডট প্রোডাক্ট করে এই ভ্যালুগুলোকে বসাতে হবে, বসে ওখান থেকে এই ভ্যালুগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এটা একটা টাইপ। নেক্সট যে টাইপটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, এইটা এটা দেখে নিবি, এটা एग्जांपल সহ রয়েছে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর e1 আর e2 বলে দিয়েছে, ঠিক আছে, ইউনিট ভেক্টর e1 আর e2 বলে দিয়েছে। তোকে প্রুফ করতে হবে 2 sin থিটা বাই 2 mod of e1 minus e1 minus e2, ঠিক আছে, এটা তোকে প্রুফ করতে হবে, এটা তোকে প্রুফ করতে হবে, ঠিক আছে। নেক্সট আমি আরেকটা টাইপ বলবো, হ্যাঁ। আচ্ছা, এই টাইপটা, এই অঙ্কটা কিন্তু বেশ বেশ ভালো অঙ্ক। এই অঙ্কটা এক্সারসাইজও আছে, আরডি শর্মার এক্সারসাইজও আছে, আমি দেখেছি এক্সাম্পলসও আছে। এরকম টাইপ বলে দিয়েছে। দেখ, বেসিক্যালি আলফা তোকে বলে দিয়েছে, আলফা একটা ভেক্টর, ঠিক আছে, আলফা তোকে বলে দিয়েছে, মনে কর 3i ক্যাপ মাইনাস j ক্যাপ, ঠিক আছে। বিটা বলে দিয়েছে, মনে কর বলে দিয়েছে 2i ক্যাপ প্লাস
জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে, মাইনাস 3 কে ক্যাপ, মাইনাস 3 কে ক্যাপ, ঠিক আছে। এবার আরেকটা তো কন্ডিশন দিয়ে দিয়েছে যে বিটা এমন ভাবে রয়েছে যে দুটো বিটার সামেশন ফর্মে, ঠিক আছে। ঠিক আছে, এবং মানে আলফা বিটা তোকে দিয়ে দিয়েছে, বিটাটাকে এই দুটো ভেক্টরের সামেশন ফর্মে, মানে সামেশনের ফর্মে আনতে হবে, ঠিক আছে। যেখানে তোকে এটা বলে দিয়েছে যে বিটা ওয়ান কন্ডিশনটা এটা দিয়েছে, বিটা ওয়ান ভেক্টর প্যারালাল হবে, বিটা ওয়ান ভেক্টর প্যারালাল হবে আলফা ভেক্টরের সাথে, আর বিটা2 ভেক্টর পারপেন্ডিকুলার হবে, বিটা2 ভেক্টর পারপেন্ডিকুলার হবে আলফার সাথে, ঠিক আছে। বিটা1 প্যারালাল হবে আলফা ভেক্টরের সাথে, বিটা2 পারপেন্ডিকুলার হবে আলফা ভেক্টরের সাথে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাকে দেখে যাবি, এটা কিন্তু একটু ট্রিকি ওয়েতে আসতে পারে বা এইভাবে ডিরেক্টলিও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখ যে টাইপটা ইম্পর্টেন্ট, দেখ এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেক্টর প্রোডাক্টের খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপটা। কি বলছে দেখ, বলছে আলফা একটা ভেক্টর দিয়ে দিয়েছে, বিটা একটা ভেক্টর দিয়ে দিয়েছে, গামা একটা ভেক্টর দিয়ে দিয়েছে, আর রো আরেকটা ভেক্টর, মানে একটা আননোন একটা ভেক্টর, যেখানে রোটা পারপেন্ডিকুলার অফ আলফা, রোটা পারপেন্ডিকুলার অফ বিটা, এই দুটো ক্ষেত্রেই দিয়ে দিয়েছে। আবার তোকে এটাও বলে দিয়েছে যে রো আর গামার প্রোডাক্ট 21, ঠিক আছে, রো আর গামার প্রোডাক্ট 21, সেক্ষেত্রে তোর রো ভেক্টরটা তোকে জানতে চেয়েছে। এরকম তোর এসএনদের এক্সাম্পলসে এই অঙ্কটা কিন্তু এবং এর আগের অঙ্কগুলো কিন্তু রয়েছে। বারবার যে টাইপগুলো ভেক্টর থেকে দেখাচ্ছি নোট কর, দেখ ভালো করে রেডি করেছিস কিনা, না করলে করে নে। এই টাইপগুলো কিন্তু খুব মার্কা মারা টাইপ, এগুলো কিন্তু আসে প্রোডাক্ট থেকে ভেক্টরের, ঠিক আছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, মনে কর আরেকটা কোশ্চেন, দেখ এই কোশ্চেনটাতে বলেছে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটে ইউনিট ভেক্টর বলে দিয়েছে মোটামুটি ভাবে। আর আরেকটা কথা বলেছে যে বি আর সি টা কিন্তু এরা প্যারালাল না। আর আরেকটা বলেছে যে এ ভেক্টর এই বি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে মনে কর আলফা, এই এ ভেক্টরটাই সি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে এরকম আমি জাস্ট আমি লিখে দিচ্ছি, কথা লিখে মানে কথাটাকে বলে বলে আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে বিটা, ঠিক আছে। তো এটা কিন্তু বেসিক্যালি যেই মেন্সের 2019 এ এসেছিল, ঠিক আছে, যেই মেন্সে 2009 এর কোশ্চেন এসেছিল, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। তাহলে এ আর বি এর সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে, এ সি এর সাথে বিটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে। তোকে প্রুফ করতে হবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হাফ অফ বি ভেক্টর যদি হয়, হাফ অফ বি ভেক্টর যদি হয়, ঠিক আছে, তাহলে তোর মড অফ আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর এর ভ্যালু তোকে বার করতে হবে, ঠিক আছে, এর ভ্যালু তোকে বার করতে হবে। আচ্ছা, ভেক্টর না দিয়ে এটাকে কাজ করি, মড অফ আলফা মাইনাস বিটা, মড অফ আলফা মাইনাস বিটা এর ভ্যালুটা তোকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখ এটা কিভাবে করবি আমি একবার একটু দেখিয়ে দেবো, ঠিক আছে, যেই মেইনসের কোশ্চেন যেহেতু আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে, আমি নোটটা করে নিই, দাঁড়া। আচ্ছা দেখ, ক্যালকুলেশনটাকে তোদের একদম ডিরেক্টলি সামনে করছি, এত বুঝতে পারিস। দেখ a ক্রস b ক্রস c ইজ ইকুয়ালস টু হাফ ইনটু b ভেক্টর, এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এইটাকে ক্রস থেকে ডটে আসতে গেলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি, সেটা হচ্ছে a ভেক্টর ডট c b ভেক্টর মাইনাস অফ a ভেক্টর ডট c b ভেক্টর মাইনাস অফ a ডট b
c vector is equals to half of b vector। বল, বুঝে গেল? ক্রস থেকে ডটে আসার ফান্ডাটা হচ্ছে এইটা, জানিস আশা করি। আচ্ছা, এবার দেখ, এবার যখন আমরা এটাকে প্রোডাক্টের ফর্মে ফেলবো, বেসিক্যালি প্রোডাক্টের ফর্মে ফেলবো, সেটা কি হবে? সেটা এখানে হয়ে যাবে mod a ভেক্টর mod c ভেক্টর cos বিটা, কারণ a c এর সাথে অ্যাঙ্গেল তৈরি করবে বিটা, ঠিক আছে, b ভেক্টর। সেম ভাবে mod a ভেক্টর mod b ভেক্টর cos alpha c vector equals to half of b, ঠিক আছে। আচ্ছা দেখ, যেহেতু এগুলো ইউনিট ভেক্টর ছিল না, যেহেতু এগুলো ইউনিট ভেক্টর ছিল, তাহলে প্রত্যেকটা মোডে কত কত ভ্যালু আসবে? ইউনিট ভেক্টর মানে জানি আমরা খুব ভালো করে 1 করে আসবে। তাহলে 1 করে আসলে এখানে হবে 1, এটাও 1, ঠিক আছে, এটাও cos বিটা b b ভেক্টর মাইনাস এখানেও 1 1 cos alpha c vector is equals to half of b vector। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখ, cos বিটার ভ্যালু দিয়ে দিয়েছে, এখানে দেখ, তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি cos বিটা b vector minus cos alpha c vector is equals to half of b vector, ঠিক আছে। বল, এখানে বুঝে গেল? আচ্ছা, এবার দেখ, b প্যারালাল না, b আর c টা কিন্তু প্যারালাল না। তাহলে b আর c যদি প্যারালাল না হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos বিটা is equals to half, ঠিক আছে, cos বিটাটা is equals to half আর cos আলফাটা is equals to 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে বিটা বার করে দেব, আর বিটা কত হবে? বিটা হবে 60 ডিগ্রি আর আলফা কত হবে? 90 ডিগ্রি, cos 90 0। তাহলে ওদের মধ্যে কত? 90 - 60 মানে 30 ডিগ্রি মোড অফ, তাহলে ভ্যালু বের হবে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা যেই মেইনসে কোশ্চেন ছিল, ভালো টাইপ সেটি। দেখ, নেক্সট যে টাইপটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রজেকশনের অঙ্ক, ঠিক আছে। প্রজেকশনের অঙ্ক কিন্তু দেখা গেছে এইচএসএ বা 12 এ দিচ্ছে, ঠিক আছে। তো প্রজেকশনের অঙ্ক বেসিক্যালি এসএন দেও আছে। তো দেখ কি বলছে, এ ভেক্টর দিয়েছে, বি ভেক্টর দিয়েছে, ঠিক আছে। এবার আমাকে ভেক্টর প্রজেকশন বার করতে হবে অন বি, বি এর উপর। তাহলে যার থাকবে, যে থাকবে, প্রজেকশনের নিয়মটা হচ্ছে যার উপর বলবে তার মড নিচে, ঠিক আছে। তাহলে পারা যাবে না? বল, পারা কি যাবে না? বেসিক্যালি তাহলে কি করবো? এবার উপরে ডট করব, নিচে মড করব, করে ভ্যালু বার করব, যা হবে তাই। এটাই হচ্ছে তোর ভেক্টরের পজিশন, ভেক্টর প্রজেকশন, মানে বাংলায় যাকে বলে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। মানে বাংলা নামটা খতরনাক নাম। বোঝা গেছে নাকি? বল, বোঝা গেছে নাকি? বল, ঠিক আছে। নেক্সট টাইপ দেখ, তোকে বেসিক্যালি দেখ যেটা জানতে চেয়েছে, এইটা দিয়ে দিয়েছে দুটো ভেক্টর, তাদের সামেশনের ভ্যালুটা হচ্ছে ইউনিট ভেক্টর, মানে দুটো ভেক্টরের সামেশনের মডিউলাস 1 মানেই তো তাদের সামেশনটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে বলছে যে এটা প্রুফ করতে হবে, ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। এটাও এক্সাম্পলসে দিয়ে দিয়েছে, দেখে নেবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, নেক্সট যে টাইপটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ডিআরএস ডিসিএস। রুমালটা কোথায় গেল? ডিআরএস নিয়ে বলছি। দেখ, ডিআরএস ডিসিএস এ মানে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, ঠিক আছে।
এইটার ডিরেক্ট অ্যাপ্রোচ খুব কম দেখা যায়, 3D-তে আসে, 3D স্ট্রেট লাইনে শর্টেজ ডিস্টেন্স বার করতে আসে। আর ডিআরএস ডিসিএস এর কিছু মানে কিছু অঙ্ক ডিরেক্টলি আসে। আমি কোশ্চেন লিখছি কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখ এই দুটো টাইপ খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসি এই অঙ্কটাতে, বলছে ফর হোয়াট ভ্যালু অফ, এটা কিন্তু স্ট্রেট লাইনের অঙ্ক, বুঝতেই পারছিস কার্টেসিয়ান ফরম্যাটে দিয়েছে। কার্টেসিয়ান আর ভেক্টর ফরম্যাট খুব ভালো করে চিনিস। একটা বলে দিই, ডিআরএস কোনগুলো, ডিআরএস হচ্ছে যে পয়েন্ট দিয়ে পাস করছে, মানে ডিআরএস হচ্ছে সেগুলোই, ডিআরএস হচ্ছে ভ্যালু, ঠিক আছে, মানে ডিআরএস মানে কি, ডিরেকশন, মানে ডিআরএস মানে হচ্ছে ডিরেকশন রেশিওস, ঠিক আছে, একটা ভ্যালু। আর ডিসিএস মানে হচ্ছে ডিরেকশন কোসাইন্স, মানে যে অ্যাঙ্গেল কোনো একটা ডিরেক্টেড লাইন 3D এক্স এর পজিটিভ অ্যাঙ্গেলের সাথে, পজিটিভ এক্স এর সাথে একটা যদি অ্যাঙ্গেল তৈরি করে, লেটস সে আলফা, ওয়াই এর সাথে যদি বিটা, জেড এর সাথে যদি গামা করে, তার কোসাইন মানে কস আলফা, কস বিটা, কস গামা, এদেরকে বলছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে। তো সেখান থেকে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওস এখনো অবধি নিশ্চয়ই তোরা বুঝে গেছিস কোনটা আলাদা, কোনটা কোনটা কি। তো এখানে কোন একটা স্ট্রেট লাইন ইকুয়েশনে ডিরেকশন কোসাইন্স কোনগুলো হয়, ডিরেকশন কোসাইন্সের সবসময় মনে রাখবি, ডিরেকশন কোসাইন্স বের করে দেখবি যে এটা কি ডিরেকশন কোসাইন, এটা বার করার একটাই মানে ফান্ডা আছে, তাহলে স্কোয়ারের সাম করবি, ঠিক আছে, মানে স্কোয়ারের যোগফল যদি 1 হয় তার মানে সেটা ডিরেকশন কোসাইন, আর কিছু না। তো দেখ x-1 মানে x-2/3, প্রথমে আসি আর কি, যে এখানে 2-1 আর 2 পয়েন্ট দিয়ে কিন্তু এটা পাস হচ্ছে লাইনটা, কারণ আমার প্যাটার্নটা হচ্ছে x-x1/a = y-y1/b = z-z1/c। তো আমাকে সবার আগে কিন্তু কার্টেসিয়ান ফরম্যাটটাকে সেই প্যাটার্নে কিন্তু নিয়ে আসতে হবে, বারবার বলছি। তো ডিরেক্টলি কিন্তু ওরকম অ্যাপ্রোচ করা যায় না, ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোরা ভুল করিস, ঠিক আছে। তো এই জায়গাটায় বারবার বলছি যে x-x1 x-x1/a y-y1/b z-z1/c। a b c কি, a b c হচ্ছে এই স্ট্রেট লাইনের ওই পয়েন্ট দিয়ে পাস করছে, কোন একটা পয়েন্ট দিয়ে পাস করছে, abc পয়েন্ট দিয়ে পাস করছে স্ট্রেট লাইনটা। আর সরি, x1 y1 z1 টা হচ্ছে কোনো তিনটে পয়েন্ট, যে পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটা পাস করছে। আর এর নিচে abc হচ্ছে ডিআরএস, ঠিক আছে। তো তোকে এই এখানে ডিআরএস দেখতে গেলে দেখ, এখানে তো ডিআরএস বুঝতেই পারছি আমি যে 3 - 2 ল্যামডা 0, আর এখানে ডিআরএস দেখতে গেলে এই জায়গা থেকে তোকে 2 কমন নিয়ে নিচে পাঠাতে হবে, মানে 3 λ/2 হয়ে যাবে। এখানে এটা সেটা হবে, এখানে সেটা দাঁড়াবে হচ্ছে y + 3/2 আর z + 5/2 যেরকম আছে, ঠিক আছে। তাহলে এখানে ডিআরএস হচ্ছে 3 - 2 0, আর এখানে ডিআরএস হচ্ছে 1 3 λ/2, আর এখানেও 2, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে বলছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই দুটো স্ট্রেট লাইন, সেখান থেকে তোকে ল্যামডা ভ্যালু বার করতে বলছে, তাহলে তাদের ডিআরএস এর প্রোডাক্টের সাম কি হয়, 0 হয়। তাহলে সেখানে সেই কনসেপ্ট ইউজ করে তোকে ল্যামডা ভ্যালু বার করতে হবে, আর কিছু না। এটা যেরকম দেখ শর্টেজ ডিসটেন্স, ঠিক আছে, শর্টেজ ডিসটেন্সের যে ফর্মুলা সবসময় মনে রাখবি, যে ফর্মুলাটা আমরা করেছি এসডি, শর্টেজ ডিসটেন্স দিয়ে কিন্তু অঙ্ক আসবে। স্ট্রেট লাইন তোর কার্টেসিয়ান ফরম্যাট দিয়েও শর্টেজ ডিসটেন্স আসবে, অনেক সময় ভেক্টর ফর্ম দিয়েও আসবে, ঠিক আছে। ভেক্টর ফর্ম দিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, কার্টেসিয়ান থেকে ভেক্টর ফর্মে কনভার্সন, ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ানে কনভার্সন, এটা আশা করি জানিস, এবং না জানলেও একবার দেখে নে বই থেকে, ঠিক আছে। তো এই দুটো অঙ্কের যেরকম দিয়ে দিয়েছে, এদের মধ্যে শর্টেজ ডিসটেন্স বার করতে হবে, ঠিক আছে। আমি ভেক্টর ফর্ম দিয়েও বলছি একটা অঙ্ক, সেখানেও শর্টেজ ডিসটেন্স বার করতে হবে, ফর্মুলা, জাস্ট ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাতে আর কিছু কি বলার আছে বল। তো ভেক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম দুটো দিয়ে শর্টেজ ডিসটেন্স আসতে পারে, ঠিক আছে। তো মনে কর ধর এরকম টাইপের শর্টেজ ডিসটেন্স, মনে কর এখানে ধর যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, আর ভেক্টর দিয়ে দিয়েছে, বলে দিয়েছেন মনে কর i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস lambda into 2i cap minus j cap plus k cap। আরেকটা আর ভেক্টর দিয়ে দিয়েছে হচ্ছে 2i cap plus j cap minus k cap plus mu 4 I cap minus 2j cap plus 2k cap, ঠিক আছে। এখানে দেখ এখানে তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস, দেখ যে দুটো যে ফর্মুলা আছে ওখানে দেখবি শর্টেজ ডিসটেন্সের b1 b2 করে দেওয়া হয়েছে,
B1 B2 A1 A2 এরকম ভাবে দেওয়া হয়েছে শর্টেজ ডিসটেন্সের ক্ষেত্রে। এবার সেম শর্টেজ ডিসটেন্স যদি দুটো প্যারালাল লাইনের মধ্যে দেয়, বেসিক্যালি দেখ শর্টেজ ডিসটেন্স আমরা বেসিক্যালি বার করছি কি স্কিউ লাইনসের রেসপেক্টে। স্কিউ লাইনস কি? স্কিউ লাইনস হচ্ছে নন প্যারালাল নন ইন্টারসেক্টিং, ঠিক আছে? যদি এরকম টাইপের কোনো কোশ্চেন দেয়, এবার এটা আমি প্যারালাল বুঝলাম কি করে? ওরা বলে দিলে বলে কি বুঝলাম না, ল্যামডার সাথে বা মিউর সাথে দেখ যে যে ভেক্টরটা রয়েছে সেটা দেখ এইটার আর এইটার দেখ দেখতে অনেকটা সেম। তার কারণ হচ্ছে এখান থেকে মনে কর যদি টু কমন নিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে মনে কর কোনো একটা মিউ টু মিউর জায়গায় মনে কর কোনো একটা কিছু ধরলাম, ধর সিগমা ধরলাম বা গামা ধরলাম, ধরে দেখ বেসিক্যালি এই যে প্যাটার্নটা থাকছে এইটা 2i মাইনাস জে প্লাস কে, দেখ এর মতোই তো দাঁড়াচ্ছে, একই রকম দেখতে। তো এইটা এটা যদি সেম হয়ে যায় তার মানে দেয়ার প্যারালাল, ঠিক আছে? তো তখন যে ফর্মুলাটা সেটা হচ্ছে তোর mod of a2 vector minus a1 vector cross b vector by mod b, mod b। এখন mod b কোনটা? এই যে যে ভেক্টরটা প্যারালাল সেই ভেক্টরটা হচ্ছে b ভেক্টর, a1 হচ্ছে এই ভেক্টরটা, a2 হচ্ছে এই ভেক্টরটা। বোঝা গেল? এটা শর্ট ডিসটেন্স। কিন্তু আর যেটা যে প্যারালাল ছাড়া যে নন প্যারালাল নন ইন্টারসেক্টিং যে তোর লাইনসের শর্ট ডিসটেন্স বার করতে হয় সেটাও জানিস তোরা, a1 a2 আর b1 b2 দিয়ে, ঠিক আছে? তো সেটা সেই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে, কিন্তু ওটা তো আসবেই, কিন্তু এটাও কিন্তু দেখে রাখিস আসলে যেন করে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা এটার সাথে সাথে আচ্ছা 3D দিয়ে মোটামুটি এরকম টাইপের কোশ্চেন আসবে। ডিআরএস ডিসিএস টাকে ভালো করে চিনিস, বারবার বলছি, অনেক সময় দুটো ইকুয়েশনের মধ্যে জেডটা আলাদা করে দিয়ে দেয়, সেটাকে এক জায়গায় জোড়া লাগিয়ে কি করে একই লাইনে লিখতে হয় সেটাও হয়তো জানিস। আমি দেখিয়ে দিচ্ছি মানে কোন পার্টটা আমি বলতে চাইছি। মানে ধর তোকে বলে দিয়েছে যে x মাইনাস একটা লাইন মনে কর x মাইনাস 1/2 ইকুয়ালস টু y মাইনাস 2/3 কমা z ইকুয়ালস টু 0। আমি এটার কথা বলছি, আরেকটা লাইন মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এইটাকে তো একটা জয়েন করতে হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটাকে কিভাবে জয়েন করতে হয়? এটা কিভাবে জয়েন করতে হয়? x minus 1/2 equals to y minus 2/3 equals to z minus 0/0। এইভাবেই জয়েন করতে হয়। এই জয়েন করাটা যেন ভুলে না যাস, এটাই বোঝাতে চাইছি আমি, এটাই বলতে চাইছি। এই জয়েন করাটা যেন ভুলে না যাস, তারপরে তো বাকি যা জানতে চাইবে, ঠিক আছে? আচ্ছা এলপিপির ক্ষেত্রে নেক্সট বলছি আমি এলপিপির ক্ষেত্রে দেখ বাউন্ডেড রিজিয়ন, ফিজিবল রিজিয়ন, এগুলো সম্বন্ধে কনসেপশন আশা করব সবার আছে, ঠিক আছে? আর যে বেসিক যে ডায়াগ্রাম সেগুলো তো জানিস, পেন্সিল স্কেল অবশ্যই ইউজ করবি, বারবার বলছি। আর আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, আনবাউন্ডেড যদি কোনোদিনও রিজিয়ন পাস, ঠিক আছে? আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে নিয়ম কি? নন ইন্টারফারেন্স মিন্স ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু এক্সিস্ট, ঠিক আছে? তো আনবাউন্ডেড রিজিয়নের ক্ষেত্রে এখানে কিন্তু অবজেক্টিভ ফাংশন দিয়ে যে লাইনটা তৈরি করতে হয়, যেটা দেখাতে হয় লাস্টে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু এক্সিস্ট করছে কিনা, সেটা কিন্তু অবশ্যই ওই লাইনে ওই একই মানে ছবিতে দেখাবি, এবং সেই অবজেক্টিভ ফাংশন দিয়ে যে লাইনটা হয় সেটা কিন্তু ডটেড লাইন দেখাতে হয়। তো এটা ভুল করে না দেখিয়ে সেটাকে ডিরেক্টলি মিনিমাম বা ম্যাক্সিমাম মানে লিখে দিবি না, তাহলে তো সেই বেসিক্যালি বাউন্ডেড রিজিয়নের মতোই হয়ে গেল। আর এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ফিজিবল রিজিয়ন এর ডেফিনেশনটা দেখে যাবি, ঠিক আছে? বাউন্ডেড রিজিয়ন এইগুলো দেখে যাবি। কর্নার পয়েন্টগুলো ভালো করে ঠিকঠাকভাবে কর্নার পয়েন্ট বা যাই হোক সিপি, এটাকে যেন ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে? ক্লিয়ার ভাবে যেন দেখা যায়, বারবার বলছি, কর্নার পয়েন্ট কিন্তু ক্লিয়ার ভাবে যেন দেখা যায়, ঠিক আছে? আর কি বলবো, আর তো বেসিক্যালি তো যা ইনইকুয়েশন আছে যা আছে, ঠিক আছে? আর হ্যাঁ, আনবাউন্ডেড ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাইজ দিয়ে যদি প্রুফ করতে হয় তাহলে সেটা গ্রেটার দেন সেই ভ্যালুটা, আর মিনিমাইজ হলে লেস দেন যে মিনিমাইজ যেটাকে প্রুফ করবো সেই ভ্যালুটা, ঠিক আছে? লেস দেন, ম্যাক্সিমাইজ হলে গ্রেটার দেন, মিনিমাইজ হলে লেস দেন। এটা আনবাউন্ডেডের যে অবজেক্টিভ ফাংশন দিয়ে যে ইকুয়েশন যে রেডি করব তার স্ট্রেট লাইনটার কথা বলছি, ঠিক আছে? আর বাকি ট্রান্সপোর্টেশন প্রবলেম দেখে যাবি, বই আছে, ম্যানুফ্যাকচারিং প্রবলেম দেখে যাবি, এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে। গ্রাফিক্যাল যে প্লটটা সেটাকে ঠিকঠাক মতো পরিষ্কার মতো করবি, ঠিক আছে? পয়েন্টগুলোকে ঠিকঠাক মতো করবি, এক্স ওয়াই এর জায়গাটাকে ঠিক মতো অ্যারো দিবি, প্রত্যেকটা লাইনে অ্যারো দিবি, ঠিক আছে? আর যে রিজিয়ানটা সেই রিজিয়ানে মানে বেশি স্কেচ করার দরকার নেই, জাস্ট তার এখানে ডটেড অল্প কিছু দিলেও হয়ে যাবে, ঠিক আছে?
তো এই হচ্ছে এলপিবি কথা। আচ্ছা, এবার যেটা আসল যে জায়গাটায় এটা বলে দিলাম, এবার যে আসল যে জায়গাটাতে সেটা হচ্ছে তোদের মেন যেটাতে সমস্যা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এরিয়া আন্ডার কার্ভ আর ইন্টিগ্রেশন। ঠিক আছে, মেনলি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এখন কতগুলো টাইপ ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কয়েকটা টাইপ আমি জাস্ট লিখে দিচ্ছি। সেখানে প্রথমত দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশনে ফার্স্টে দেখ অর্ডার ডিগ্রি, এটা জানিস অর্ডার ডিগ্রি সম্বন্ধে আইডিয়া সবার আছে। ঠিক আছে, ডিগ্রি মানে হচ্ছে হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ারটা সেটাই হচ্ছে তার ডিগ্রি। অর্ডার মানে হচ্ছে হাইয়েস্ট অর্ডার যে ইনভলভ থাকবে সেটাই হচ্ছে তার অর্ডার। ঠিক আছে, ডিগ্রি অর্ডার কি করে বার করতে হয় জানিস? ফর্মেশন। ঠিক আছে, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ফর্ম করা, ঠিক আছে, এটা দেখে যাবি। ঠিক আছে, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন যেন মানে কোনো একটা প্রবলেমস দিলে সেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেশন কি করে করতে হয় সেই টাইপটা যেন দেখে যাবে। আচ্ছা, আর হচ্ছে দেখ যে ভেরিয়েবল সেপারেশন বা যে যে টাইপগুলো আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তো একটা আলাদা টাইপ। এমনি জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে দেখ তোর হোমোজিনিয়াস পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি লিখে দিচ্ছি কোন কোন পার্টগুলোর মধ্যে কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি। দেখ এই অঙ্কটা ওয়েবজিতে একবার এসেছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দেখলাম তোদেরও আসতে পারে। সেটা হচ্ছে দেখ এক্স ইন্টু সলভ। দেখ প্রথমত স্টুডেন্টরা বুঝতে পারে না কোনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক। ঠিক আছে, প্রথমত কিছুই না, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, যেখানে ডেরিভেটিভ ইনভলভ থাকে। এবং পরিষ্কার বাংলা ভাষায় বলছি, যে ডিফারেনশিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে এমন একটা ইকুয়েশন উপরে মাথায় লিখবি, লেখা থাকে সলভ, তাহলে জানবো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক। ঠিক আছে, কোনো চাপ নেই। এবার ধর এটা দিয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার দেখ এখানে দেখ এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ব্রেক করলাম। এখানে এবার এইটা আর এইটাকে এখানে হ্যাঁ এক্স স্কোয়ার ডিওয়াইটাকে এক জায়গায় করলাম, আর এই যে এই দুটো পার্টের থেকে মাইনাস ওয়াইটাকে কমন নিলাম। কমন নেওয়ার পর বোথ সাইডে আমি এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ডিভিশন করলাম। এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ডিভিশন করে আমার এই জায়গায় কি আসলো, ডিওয়াই বাই ওয়াই মাইনাস অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রেট দিলাম, ইন্টিগ্রেট চাপালে এটা কি হচ্ছে লগ মড ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস সি। এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই সিটা কিন্তু দিতে ভুলবে না, সিটা কিন্তু ডিক্লেয়ার করতে ভুলবে না, বারবার বলছি। চলো আরো দুটো টাইপ আমি দেখাচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইম্পর্টেন্ট। দেখ এই যে দুটো টাইপ, এই দুটো টাইপই হচ্ছে হোমোজিনিয়াস প্যাটার্ন। হোমোজিনিয়াস প্যাটার্নে তোরা জানিস যে ডিওয়াই ডিএক্স প্যাটার্ন হলে ওটাকে ওয়াই বাই এক্স প্যাটার্নে আনতে হয়, ডিওয়াই বাই ডিএক্স এর রেসপেক্টে ওয়াই বাই এক্স প্যাটার্নে আনতে হয়, ডিএক্স বাই ডিওয়াই এর রেসপেক্টে এটাকে এক্স বাই ওয়াই প্যাটার্নে আনতে হয়, নিয়ে এটাকে ভি সাবস্টিটিউট করতে হয়। তো এই দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখ এক্স বাই ওয়াই আছে, তার মানে সেটাকে এক্স বাই মানে ডিএক্স ডিওয়াই দিয়ে সাজাবি। আর এখানেও দেখ ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স প্যাটার্নে, সেটাকে ডিওয়াই ডিএক্স দিয়ে সাজাবি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্যাটার্ন। নেক্সট আমি যেটা বলি লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে টাইপগুলো আমার ইম্পর্টেন্ট লাগছে আমি বলে দিচ্ছি। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে টাইপগুলো ইম্পর্টেন্ট লাগছে, ফার্স্ট যে টাইপটা আমার ইম্পর্টেন্ট লাগছে সেটা হচ্ছে দেখ প্রথমত বলি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে আর কিছু লাগে না, শুধু ইন্টিগ্রেশন জানাটা লাগে। ইন্টিগ্রেশন যদি ঠিকঠাক মতো জানতে পারিস বা আসে তোর ইন্টিগ্রেশন যদি ঠিকঠাক করে করতে পারিস তাহলে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সোজা। কিন্তু যদি তোর ইন্টিগ্রেশনেই সমস্যা হয় তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করাটা একটু চাপ আছে। তো চেষ্টা করবি যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলাগুলো এবং বাই পার্টসের যে ফর্মুলাগুলো, ঠিক আছে, মানে এখানে তো মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গেলে হার্ড সাবস্টিটিউশন কাজে লাগবে। ঠিক আছে, তার উপর তো লাগবে না। তো কিন্তু তোর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ওই লিমিট অ্যাজ এ সামের অঙ্ক এবং বাই পার্টস ভালো করে কর। সাবস্টিটিউশনের যে মানে যে হায়ার সাবস্টিটিউশনের যে অঙ্কগুলো সেগুলো একটু ভালো করে কর। আমি দেখাবো কয়েকটা অঙ্ক। আর লিমিট অ্যাজ এ সাম ডেফিনেট ইন্টিগ্রালে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রপার্টি টাইপের অঙ্ক, যে প্রপার্টি রিলেটেড যে অঙ্ক ওগুলো খুব ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করা চাই, মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এটা তো আশা করি জানিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের। ঠিক আছে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা কিন্তু ভালো করে করতে হবে, নয়তো কিন্তু সব গোলমাল হয়ে যাবে। আর যেটা সাজানোর যেটা ব্যাপার, যে লাস্টে যে সাজানো, তো প্রুফ যেটাতে আসে, প্রুফে যদি কিছু বলে দেওয়া থাকে তাহলে তো তোমাকে সেটাকে সেই মতো সাজাতে হবে। আর যদি প্রুফে কিছু বলে না থাকে, মানে যদি প্রুফের অঙ্ক না থাকে, ডিরেক্টলি সলভ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে কিন্তু
তোকে তুই তোর মতো করে এগাতে পারিস। যদি তোর প্রসেসটা ঠিক হয় তুই গাইড পাবি, যদি প্রসেসটা ভুল হয় তাহলে কিন্তু কাটা পাবি। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিছু কিছু মানুষের আলাদা আলাদা আনসার আসতেই পারে। ঠিক আছে, সেটা কে কিভাবে সাজাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো যেটাই বললাম যে প্রুফের ক্ষেত্রে সাজানোটা ম্যান্ডেটারি, প্রুফের মানে মানে না প্রুফ মানে বিনা প্রুফ ক্ষেত্রে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু সাজানোটা ম্যান্ডেটারি না। ঠিক আছে, তো সেখানে ইন্ডিকেশনটাই ঠিকঠাক মতো করে আসাটাই ইম্পর্টেন্ট। তো আমি বলছি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি নোট করে দিচ্ছি। দেখ, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই চারটে টাইপ আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্টের যে টাইপটা তার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx দাঁড়াচ্ছে। এটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/1 + y² dy। এটার ক্ষেত্রে দাঁড়াচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/1 + x² dx। আর এটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন 1/x dx। আচ্ছা, যেটা বলতে চাই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানে তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনে অনেক ক্ষেত্রে তোর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গিয়ে আগে কিন্তু তোকে কিন্তু আগে প্রপার ওয়েতে কিন্তু dy dx + py = q এই প্যাটার্নে কিন্তু আনতে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার আগে কিন্তু সাবস্টিটিউশন করতে হবে। ঠিক আছে, তো সেই জায়গাটাকে আগে গুছিয়ে নিয়ে সেই জায়গাটাকে ঠিকঠাক মতো এনে তারপরে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে বসাতে হবে। তার আগে কিন্তু বসালে হবে না, তাহলে কিন্তু ভুল চলে আসবে। যদি তোর প্যাটার্নই না আসে প্রপারলি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তো সেক্ষেত্রে তুই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুই চুজ করবি কোনটা, যে পি কোনটা কিউ কোনটা, তাই না? তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবি। ঠিক আছে, তো বেসিক্যালি এই টাইপের অঙ্কগুলো কিন্তু এই টাইপগুলো কিন্তু আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে। ঠিক আছে, একবার মিলিয়ে দেখিস তো যে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার সাথে তোর ম্যাচ করছে কিনা। ম্যাচ তো করা উচিত। ঠিক আছে, দেখ আমি ইন্টিগ্রেশনে তো সব রকম টাইপ করিয়েছি ক্লাসে। তো লিমিট অফ এ সামের অঙ্ক কিন্তু একবার একটু দেখে যাস, আসার চান্স আছে। ধর এই টাইপের অঙ্কের কথা বলছি। আর উইথ প্রপার্টি রেসপেক্টে যে অঙ্কগুলো সেগুলো আমি নোট করে দিচ্ছি। তো বেসিক্যালি এই টাইপের যে অঙ্কগুলো এগুলো লিমিট অফ এ সাম তোদের এক্সাম্পলসেও আছে। তো এই অঙ্কগুলো কিন্তু একটু দেখে যাস একবার, আসতে পারে। ঠিক আছে, আর ডেফিনেট ইন্টিগ্রালে তোর ডেফিনেট ইন্টিগ্রালে তোর ওই মানে প্রপার্টিগুলো কিন্তু একটু ভালো করে দেখবি। ঠিক আছে, যে প্রপার্টিগুলো আছে ওই তোর ইভেন অডের মানে ইভেন ফাংশন অড ফাংশনের যে প্রপার্টিগুলো আছে ওগুলো কিন্তু ভালো করে দেখবি। ওগুলোর থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু খুব মারাত্মকভাবে আসে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট। এই চারটে টাইপ কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কগুলোকে একটু করবে। আর এইটাও ডেফিনেট ইন্টিগ্রালের, এটাও খুব ভালো অঙ্ক। এই দুটো হচ্ছে প্রপার্টির অঙ্ক। এই দুটো কিন্তু ইভেন অডের অঙ্ক। ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু স্পেশালি এটা 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 যেরকম তোমার এফ অফ এ প্লাস মাইনাস এক্স মানে এক্স এর জায়গায় থ্রি প্লাস টু মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করার অঙ্ক। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আমি বলছি যে বাই পার্টস থেকে কোন কোন টাইপগুলো করবে সেগুলো বলছি, কিন্তু তার আগে এগুলোকে একটু নোট করো। এই ভিডিওটা পাওয়া মাত্রই কিন্তু এগুলোকে কিন্তু দেখে নেবে। ঠিক আছে, দেখ এইগুলো হচ্ছে বেসিক্যালি এই তিনটে অঙ্ক হচ্ছে বেসিক্যালি দেখ পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক। ঠিক আছে, পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্ক। তো আর এইগুলো হচ্ছে তোর বাই পার্টসের অঙ্ক। ঠিক আছে, তার মধ্যে থেকে কিন্তু এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা তো বুঝতেই পারছিস, +2 -1 করে অ্যাডজাস্ট করবো, এটা পড়েওছিস। এটাও বাই পার্টস করতে হবে দুবার আই ধরে। ঠিক আছে, এটাও তাই। তো আর এই অঙ্কটাও কিন্তু এক্সাম্পলসে বহুবার আছে। দেখ বেসিক্যালি দেখ ইন্টিগ্রেশনের সাজেশন বেসিক্যালি হয় না। ঠিক আছে, তোরা করতে করতে তোরা সারা বছর প্র্যাকটিস করেছিস, তোরা জানিস যে করতে করতে কোনগুলো টাইপ রিপিট করছে। এখন রিপিট করছে যেগুলো সেটাও যে আসবে এমন কোনো কথা নেই। বেসিক্যালি তোকে ইন্টিগ্রেশন ব্যাপারটাকে বুঝতে হবে, ইন্টিগ্রেশন করাটাকে জানতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রিগোমেট্রিক যে ফর্মুলাগুলো, ঠিক আছে, যেমন cos 2 থিটার ফর্মুলা কিন্তু বারবার লাগে। 2 cos square x minus 1 1 minus 2 sin square x 1 minus tan square x by 1 plus tan square x cos square x minus sin square x। তো এই যে কখন কোনটা লাগবে সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু বারে বারে তোকে সেন্স ক্রিয়েট করে করতে হবে। ঠিক আছে, তো মানে 3-4টে অঙ্ক বলে দেবো, তার মধ্যে থেকেই আসবে। তো এটা তো মানে 6-7 এর কোনো অঙ্ক না, এটা হায়ার ক্লাসে মানে ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছিস। তো ইন্টিগ্রেশনে কিন্তু টাইপগুলোকে আমার মোটামুটি যেটা মনে হয়েছে যে ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিয়েছি। তাছাড়াও তোরা যেভাবে প্র্যাকটিস করছিস কর, ঠিক আছে, সেটাতে আমার বলার কিছু নেই, বা তোরা কর, কিন্তু আমার এই টাইপগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এগুলোকে একবার দেখে নিস।
আর বেসিক্যালি যে ফর্মুলাগুলো, ঠিক আছে, ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা থেকে শুরু করে একদম বাই পার্টস অব্দি যে ফর্মুলা এবং পার্শিয়াল ফ্র্যাকশনের যে ফর্মুলাগুলো কী করে ভাঙছে, ঠিক আছে, তো ওই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখিস, ঠিক আছে, একটু ভালো করে দেখিস। আশা করি খুব একটা টাফ টাইপের ইন্টিগ্রেশন পাবি না, ঠিক আছে। তো মানে তোদের প্র্যাকটিস ঠিক মতো হলে ঝপাঝপ নেমে যাবে, ঠিক আছে। তো নেক্সট আমি কথা বলবো হচ্ছে তোর এরিয়া আন্ডার কার্ভ নিয়ে। তার আগে এগুলোকে একবার একটু নোট করে নে। দেখ সময় আর বেশি নেই, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, যেহেতু ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে মানে এরিয়া আন্ডার কার্ভের কতগুলো টাইপ আমি পরপর দেখিয়ে দেবো। এই টাইপগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টাইপ, সেগুলোকে একটু রিয়েলাইজ করে পড়বি, ঠিক আছে, বা দেখবি। যেমন মনে কর তোকে ফার্স্ট যে টাইপটা আমি দেখাবো, ধর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আর মনে কর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছিস রাইট হ্যান্ডেড প্যারাবোলা আর আপওয়ার্ড ডাইরেকশনের প্যারাবোলা আছে। তার মানে এই ছবিটা কিরকম হবে, এরকম একটা হবে ছবি, ঠিক আছে, আর এরকম একটা ছবি আছে। তাহলে বুঝতে পারছিস তোর রিজিয়নটা হচ্ছে এখানে, এখানে রিজিয়নটা হবে, ঠিক আছে। তার মানে তোর এখানে ইন্ডিকেশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোর 0 to 4 দাঁড়াবে, ঠিক আছে, 0 to 4 2 root x minus x square by 4 dx, ঠিক আছে, বা যেভাবে করেছিস করবি, ঠিক আছে। এই টাইপের ইন্টিগ্রেশন এক্সাম্পলস বইও আছে এই অঙ্কটা, ঠিক আছে। এটা একটা এরিয়া আন্ডার কার্ভের, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই অঙ্কটা, যে অঙ্কটা মনে কর y is equals to বলছে 3x square by 4, এটা একটা দিয়েছে, আর একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দিয়েছে, সেটা হচ্ছে 3x minus 2y plus 12 equals to 0, ঠিক আছে। তো ছবিটা এরকম হবে, ছবিটা x স্কয়ার, তো তার মানে এটাকে এইভাবে যাবে, এইভাবে যাবে, এরকম ভাবে ছবিটা হবে, ঠিক আছে। রিজিয়নটা হবে এরকম ভাবে, রিজিয়নটা হবে, ঠিক আছে। পয়েন্টটা হচ্ছে -2,3 হবে, এটা হবে এখানে একটা পয়েন্ট হবে, ঠিক আছে, এখানে -2,3, এখানে 4,12 একটা যাবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এরকম, মনে কর দিয়ে দিয়েছে তোকে y স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 1, ঠিক আছে। এটা একটা কার্ভের, আর এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, বা প্লাসের জায়গায় মনে করি -1, একই ব্যাপার কনস্ট্যান্ট, মানে যেটা বই দিয়েছিল সেটাই আমি লিখলাম। তো এটা ছবিটা কিছুটা এরকম হবে, তো এটা ভার্টেক্সটা অরিজিন দিয়ে কাট করবে না, কারণ ভার্টেক্সটা সেন্টারে নেই, তাহলে এটা এরকম টাইপের হবে আর এটা এরকম যাবে, ঠিক আছে। এটা এই দিকে যাবে না, এটা সরবে, স্লোপটা দেখে বোঝা যাচ্ছে এরকম টাইপের হবে, ঠিক আছে। তাহলে তো রিজিয়নটা এরকম হবে, রিজিয়নটা এরকম হবে, ঠিক আছে, বুঝে গেল। নেক্সট টাইপটা হচ্ছে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো টাইপ দেখাচ্ছি সেই সব টাইপই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলো কিন্তু বইয়ে আছে, আমি আরো একটু হাইলাইট করে দিচ্ছি। সেটা হচ্ছে মনে কর একটা দিচ্ছে গিবসের ইকুয়েশন, একটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 একটা দিচ্ছে, আর একটা দিচ্ছে স্ট্রেট লাইনের ওই ইন্টারসেক্ট ফর্ম, মানে দুটো কোঅর্ডিনেটকে a, 0 আর 0, b তে যে কাট করেছে যে ফর্মটা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এখানে ফরম্যাটটা কি হবে, ইলিপসের ছবিটা আঁকতে হবে, ইলিপসের ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। এবার x আর y কে ইন্টারসেক্ট করছে, তার মানে বেসিক্যালি এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে ছবিটা, ঠিক আছে। তাই তো রিজিয়নটা কোনটা, রিজিয়নটা হচ্ছে এটা, কি হবে বার করবি, কি হবে, এখানে ইন্টারসেক্ট, এখানে 0, b, এই ইন্টারসেক্টটা হচ্ছে a, 0, ঠিক আছে। আরেকটা আমি সিবিএসসি বই লিখেছিলাম একটা কোশ্চেন, ঠিক আছে, সিবিএসসি বই লিখেছিলাম একটা কোশ্চেন, যে তথাকথিত
সিবিএসসির একটা বইয়ের নাম বলছি না, বেশ ভালো একটা বই। ওখানে দিয়েছিলাম একটা কোশ্চেন, যেখানে দিয়েছিল তোর এই কোশ্চেনটা ছিল y is equals to 4x into x minus 1 into x minus 2, ঠিক আছে, এরকম টাইপের ছিল। আর বলেছিল x axis, আর বলেছিল x axis, x axis, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ছবিটা যেটা দেওয়া হবে তোর এরকম দেওয়া হবে, এখানে 1 দেখাতে হবে, এটা 2 এইভাবে চলে যাবে, ঠিক আছে। তো রিজিয়নটা দাঁড়াবে হচ্ছে এই যে এখানে একটা রিজিয়ন, এখানে একটা রিজিয়ন, করে এটাকে পয়েন্ট আউট করবি, ঠিক আছে। রিজিয়ন আনার সময় ঠিক করে পয়েন্ট আউট করবি, নামগুলো ঠিকঠাক দিবি, আমি দিচ্ছি না মানে তোরা দিচ্ছিস না, এরকম যেন না হয়, ঠিক আছে। তো এখানে ইন্টিগ্রেশনটা বেসিক্যালি যেরকম হবে সেটা হবে হচ্ছে 0 to 1 y dx, 1 to 2 1 to 2 minus y dx, কারণ ওখানে নেগেটিভ আসছে ডাইরেকশনে, ঠিক আছে। এবার ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। এই টাইপের ইম্পর্টেন্ট কিছু টাইপ ছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা মাথায় আসলো এইমাত্র, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের বক্স ফাংশনের ইন্টিগ্রেশনের দিকে একটা এক্সাম্পল রয়েছে, ওটাই কিন্তু ভালো করে স্টাডি করিস, ঠিক আছে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেখবি আরেকটা আছে মড দিয়ে, 3টে মড ভাঙা, ঠিক আছে, মানে 3টে মড একসাথে অ্যাড করা আছে, প্রত্যেক দেখবি y is equals to something mod of এত প্লাস mod of এত দিয়ে ইন্টিগ্রেশনটা করতে হবে, দেখবি তোর ডেফিনিট ইন্টিগ্রাল আছে, ঠিক আছে। ওই টাইপের অঙ্কগুলো কিন্তু করবি, বক্স আর মড, এটা কিন্তু দেখে যা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চল আজকের জন্য এই অবধি, সবাই খুব ভালো করে পরীক্ষা দে, দেখার পর বেশি স্ট্রেস নিবি না, নির্দ্বিধায় হয়ে পরীক্ষা দে, নিজের 100%টা দে, স্ট্রেস ফ্রি হয়ে পরীক্ষা দে, কিচ্ছু হবে না, খুব ভালো হবে, ঠিক আছে। চল আজকে আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আপলোড করতে হবে। সবাই খুব ভালো করে পরীক্ষা দিস, বেস্ট অফ লাক, টাটা।